হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আরো একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমরা গতদিন অনেকটা কোয়েশ্চেন করে ফেলেছিলাম, কোয়েশ্চেন নাম্বার 33 পর্যন্ত। আজকে আমরা তার পর থেকে অর্থাৎ 34 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। প্রথম প্রশ্ন কি রয়েছে? প্রথম প্রশ্নে বলা হয়েছে যে গেটে বাত রোগীকে কি ধরনের খাদ্য অনুমোদন করা হয়। গেটে বাত অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি গাউট, তাহলে একজন গাউট পেশেন্ট, সেই গাউট পেশেন্টকে আমরা কি ধরনের খাদ্য দিয়ে থাকবো। ফর এক্সাম্পল, আমি জানি না গাউট কি, বাট আমি তো এটা জানি যে ল্যাকটোজ বর্জিত খাদ্য বা ল্যাকটোজ ফ্রি ডায়েট আমি কাদেরকে দেব। আমি ল্যাকটোজ ফ্রি ডায়েট কাদেরকে দেব, আমি গ্লুটেন ফ্রি ডায়েট কাদেরকে দেব, সিলিয়াক পেশেন্টদেরকে। আমি সোডিয়াম বর্জিত খাদ্য কাদের দেব, হাইপার টেনশনকে। তাহলে আমি এই তিনটে জিনিসও যদি জেনে রাখি, আমি কিন্তু ইজিলি এই জিনিসটা যে রাইট আনসার হবে সেটা কিন্তু করতে পারবো, দ্যাট ইজ পিউরিন ফ্রি ডায়েট। এবং এই গাউটের উপরই একটি ভিডিও করা রয়েছে, ক্লাস 15 যেটা রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে। তাহলে গাউট কি বলছে? ইটস আ পেইনফুল ফর্ম অফ আর্থারাইটিস কজড বাই দ্য বিল্ড আপ অফ ইউরিক অ্যাসিড ক্রিস্টালস। তার মানে ছোট ছোট ইউরিক অ্যাসিডের এই যে এখানে ক্রিস্টাল ফর্মেশন হয়, জয়েন্টসে হয়, এবং যেটা কিনা ইনফ্ল্যামেশন এবং ইন্টেন্স পেন, এবং এই ব্যথাটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। এখানে দেখতে পাচ্ছ যে রেডিশ ইনফ্ল্যামেশনটা একটা ভিজুয়ালের জন্য দেখানো হয়েছে, বাট এরকম কিন্তু ক্রিস্টাল ফর্মেশন হয়। তোমরা ভিডিওটা দেখলে আরো ডিটেলসে বুঝতে পারবে। বলছে মোস্ট কমনলি এটা কোথায় হয়ে থাকে, মানে মূলত বিগ টো যেটা হয় এখানে, বাট ক্যান অলসো ইম্প্যাক্ট দ্য অ্যাঙ্কেলস, নিজ, এলবোস, রিস্ট অ্যান্ড ফিঙ্গার্স। তার মানে শুধুমাত্র যে বুড়ো আঙুলে হচ্ছে পায়ে তা না, অন্যান্য যে জয়েন্ট পোর্শন গুলো রয়েছে সেখানেও কিন্তু হতে পারে। গ্লুটেন ফ্রি ডায়েট বেসিক্যালি যেখানে কোনো রকমের গ্লুটেন থাকবে না, গ্লুটেন মতলব যেগুলো হুইট, বার্লি, রাইট এদের মধ্যে থেকে পাওয়া যায়। সিলিয়াক ডিজিজ হচ্ছে গ্লুটেন ফ্রি ডায়েট আমরা দিয়ে থাকবো। সোডিয়াম, এটা তো আমরা জানি যে হার্ট ডিজিজ, মানে বেসিক্যালি যেখানে ব্লাড প্রেশারটা ইনক্রিজ হওয়ার একটা চান্সেস থাকে সেখানে আমরা সোডিয়াম ফ্রি ডায়েট দেবো। ল্যাকটোজ ফ্রি ডায়েট, যেখানে ল্যাকটোজ সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেওয়া হবে, এবং যাদের ডেয়ারি প্রোডাক্টস অ্যান্ড মিল্ক ডাইজেস্টিং এ প্রবলেম হয় তাদের ক্ষেত্রে আমরা এটা করে থাকবো। আর পিউরিন ফ্রি ডায়েট কি, যেরকম পিউরিন যেটা রয়েছে সেটাকে আমরা বাদ দেবো। দেখো এখানে যে ফ্রি কথাটা বলা হয়েছে, ফ্রি কখনোই কিছু হয় না, দেয়ার ইজ আ লিটল অফ ভেরি স্মল পোর্শন অফ থিং কিন্তু ওর মধ্যে থাকবে। ফ্রি মানে কিছুই না। গ্লুটেন ফ্রি ডায়েট, সোডিয়াম ফ্রি ডায়েট থাকবে, কিন্তু সেটা খুবই নেগলিজিবল অ্যামাউন্টে থাকবে। তো এইভাবে কিন্তু আমরা দিয়ে থাকি। কোয়েশ্চেন নাম্বার 35 এ কি বলছে, একটা ক্যান্সারের থেকে প্রশ্ন দিয়েছে। শ্বেতকণিকার ক্যান্সার যে নামে পরিচিত তা হলো দ্য ক্যান্সার অফ দ্য হোয়াইট ব্লাড সেল ইজ নোন অ্যাজ, কি বলা হয়? দেখো কার্সিনোমা হবে না, আমরা জানি। আচ্ছা, সার্কোমাটা আমরা জানি হবে না। লিম্ফোমা এবং লিউকেমিয়ার মধ্যে একটা কনফিউশন, যাদেরও হবে কনফিউশনটা এই দুটোর মধ্যেই হবে। তো এখানে রাইট আনসার কি হয়ে যাবে? আমরা যদি দেখে থাকি কোশ্চেন নাম্বার 35 এর রাইট আনসার হয়ে যাবে লিউকেমিয়া। আচ্ছা, লিম্ফোমাটা বেসিক্যালি লিম্ফ্যাটিক সিস্টেমে ডেভেলপ করে থাকে, এবং হজকিন লিম্ফোমা আর নন হজকিন লিম্ফোমা এই এক ধরনের উদাহরণ। লিউকেমিয়াটা বেসিক্যালি বোন ম্যারো, এবং যেটা কিনা অ্যাবনর্মাল হোয়াইট ব্লাড সেল প্রডিউস করে থাকে। এর অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া হয় এএমএল, এবং ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়াও হয়ে থাকে বা সিএলএ। আচ্ছা, সার্কোমা, সার্কোমাটা কোথায় হয়ে থাকে? তোমার বোনস, মাসেলস, ফ্যাট, ব্লাড ভেসেলসে। একটা অস্টিওসার্কোমা হয় যদি বোনে হয়, একটা লিপোসার্কোমা হয় যদি ফ্যাটি টিস্যুতে হয়। কার্সিনোমাটা মোস্টলি স্কিন বা অর্গান লাইনিংসে হয়ে থাকে, লাং কার্সিনোমা, ব্রেস্ট কার্সিনোমা এবং প্রস্টেট কার্সিনোমা। কোয়েশ্চেন নাম্বার 36 বলছে দ্য ডিজিজ কজড বাই নিউট্রিয়েন্ট এক্সেস। নিউট্রিয়েন্ট এক্সেস হয়ে গেলে কোন কন্ডিশনটা হয়? দেখো এখানে কি হবে, এখানে আমি জানি রাইট আনসার কি, তো আমাকে এখানে অপ্ট আউট করতে হবে বা বাদ দিতে হবে। থ্রম্বোসিস আমার এখানে কিন্তু কার্ডিওভাস্কুলারের সাথে জড়িত, ফ্লুরোসিস ফ্লুরিনের সাথে জড়িত, এবং সেক্ষেত্রে কোনো এক্সেস আমরা কিন্তু সেইভাবে বলতে পারবো না।
কোলেসিস্টাইটিস এটা তো একটা ইটসেলফ একটা কন্ডিশন গল ব্লাডারের, এবং পড়ে থাকলো কে রাইবোফ্ল্যাভিনোসিস, যেটা কিনা আমরা যদি দেখে থাকি মেনলি কিসের থেকে, আর রাইবোফ্ল্যাভিনিস আমাদের যে রাইবোফ্ল্যাভিন রয়েছে তার জন্যে কিন্তু মেনলি হয়ে থাকে। এবং ফ্লুরোসিস, ফ্লুরোসিস হচ্ছে এক্সেসিভ ফ্লুওরাইডের জন্য। কোলেসিস্টাইটিস যেটা গলব্লাডার বললাম। থ্রম্বোসিস, থ্রম্বোসিস এই যে কন্ডিশনটা, এটা হচ্ছে থ্রম্বোসিসের, যেটা বেসিক্যালি ফর্মেশন অফ ব্লাড ক্লট। তাহলে এটা হচ্ছে আমাদের, আমরা দেখতে পারি যে এই অবস্থাটা ক্রিয়েট হয়ে থাকে এবং কোলেসিস্টাইটিস এইরকম গলস্টোন ফর্মেশন হয়ে থাকে। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 37, বলছে চিনি ও গুড় হলো শক্তির অন্যতম উৎস, যদিও গুড়ে এটা লেখা আছে হচ্ছে আরো আছে। এখানে কথা দুটো লেখা হচ্ছে আরো আছে। তাহলে চিনি ও গুড় শক্তির অন্যতম উৎস, যদিও গুড়ে আরো আছে। গুড়ে আর কি আছে? খুবই ইজি কোশ্চেন, কোশ্চেন নাম্বার 37 এর রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে লোহা। কোশ্চেন নাম্বার 38, কোশ্চেন নাম্বার 38 কি বলছে? স্নেহ পদার্থের ক্ষুদ্রতম অংশ বিপাকের পর রক্তে যে অবস্থায় বাহিত হয়। এই কোশ্চেনটা কিন্তু মেনলি আমরা বলতে পারি মেটাবলিজম অফ ফ্যাট। তাহলে কেউ বলবে মেটাবলিজম থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? তাহলে দেখো একদম বেসিক কোশ্চেন। এদিকে কেউ হয়তো পড়ে গেছে একদম ফ্যাটি অ্যাসিডের মেটাবলিজম ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা বেসিক জিনিসই মিস করে যাই। এত এক্সট্রা আমরা পড়ে থাকি যে বেসিক বিষয়গুলো আমরা কিন্তু অ্যাট দ্যাট মোমেন্ট যখন আমরা আনসারটা করছি তখন আমরা পাজল হয়ে যাই, এরকম কন্ডিশন হয়। তো স্নেহ পদার্থের ক্ষুদ্রতম অংশ বিপাকের পর রক্তে যে অবস্থায় বাহিত হয় সেটা কি? সেটা আমার কি হয়ে যাবে? রাইট আনসার কোশ্চেন নাম্বার 38 এর, সেটা আমার হয়ে যাবে কাইলো মাইক্রো। ট্রান্সফেরিন একটা প্রোটিন যেটা আয়রনের সাথে বাইন্ড হয়। আর আমরা দেখে থাকবো আর কি, আর হচ্ছে সিডারোফিলিন। সিডারোফিলিনটা কি? এটা ট্রান্সফেরিনের আর একটা নাম, আয়রন মেটাবলিজমের সাথে যুক্ত। লিম্ফোসাইট এটা হোয়াইট ব্লাড সেল ক্ষেত্রে টাইপ অফ হোয়াইট ব্লাড সেল আমরা জেনে থাকি, এবং ইমিউন সিস্টেমে হেল্প করে থাকে। কাইলোমাইক্রন বা চাইলোমাইক্রন এটা লাইপোপ্রোটিন, যেটা কিনা ফ্যাটস বা লিপিড যেটা থাকে সেটাকে ইন্টেস্টাইনে কিন্তু নিয়ে যায় ব্লাড স্ট্রিমের মাধ্যমে। কোয়েশ্চেন নাম্বার 39, অস্ত্রোপচার পরবর্তী তার মানে পোস্ট অপারেটিভ ডায়েটের মধ্যে ইউজুয়ালি আমরা কোন ধরনের খাদ্য রাখবো? পোস্ট অপারেটিভ, অপারেশন হয়ে গেছে সেরকম ডায়েটে আমরা কোন ধরনের খাদ্য রাখবো? দেখো, এক্ষেত্রে যদি আমরা বলে থাকি, এক্ষেত্রে কোশ্চেনটা নিয়ে কনফিউশন ছিল। তো এক্ষেত্রে মেনলি আমরা ডিপেন্ড করছে তার কি ধরনের কন্ডিশন তার রয়েছে, মানে কি ধরনের কন্ডিশন তার হচ্ছে আফটার পোস্ট অপারেশন, সেটা একটা বিষয়। তো এক্ষেত্রে আমি অপশন এ আর অপশন বি কে বাদ দেব। কনফিউশন আমার এটা এবং ডি এর মধ্যে হতে পারে, বাট যদি তাও দুটোকে কম্পেয়ার করি এবং এটা এখানে একটা জেনারেল আমি পার্সপেক্টিভ ধরি, তাহলে কিন্তু আমি অপশন ডি এর সাথেই যাব। পোস্ট অপারেটিভ ডায়েট কি? তাহলে এই প্রসঙ্গে আমরা একটু দেখে নিই। বেসিক্যালি ইটস ক্রুশিয়াল ফর রিকভারি, হেল্পিং দ্য বডি হিল ওয়াইল প্রিভেন্টিং কমপ্লিকেশনস লাইক কনস্টিপেশন আর ইনফেকশন। কারণ অপারেশন হওয়ার আগে এক ধরনের মেডিকেশন চলে, হওয়ার পর তার বডির কন্ডিশন দেখে সে কতটা সেটাকে সহ্য করতে পারছে তার উপর ডিপেন্ড করে তার মেডিকেশনের কিছু তারতম্য হয়, তার উন্ড হিলিং হতে পারে, বিভিন্ন জিনিস তার সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে। তাহলে সেক্ষেত্রে একটা ভালো খাদ্য দিতে হবে, তার সাথে সাথে তাকে ভালো ট্রিটমেন্ট দিতে হবে। তাহলে ডায়েটও এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। আজকে যদি একজন হার্টের পেশেন্ট যার সাপোজ সার্জারি হয়েছে, তার পোস্ট অপারেটিভ কন্ডিশনে যদি আমি তাকে ক্যালসিয়াম ভিটামিন ডি না দিই, তাহলে তার কি ঠিক হবে? তাই না? সো দিস ইজ দ্য পয়েন্ট। আচ্ছা, পোস্ট অপারেটিভ ডায়েটের মধ্যে বেসিক্যালি বলছে ক্লিয়ার লিকুইড ডায়েটও রাখা যেতে পারে। এগুলো কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করছে ওর কি ধরনের কন্ডিশন হচ্ছে বা কোন ধরনের জন্য পোস্ট মানে অপারেশনটা হচ্ছে। ফুল লিকুইড ডায়েট হতে পারে, এছাড়া সফট ডায়েট হতে পারে, এছাড়া রেগুলার ডায়েটটা কিন্তু স্টেজ ওয়াইজ, প্রথমে ক্লিয়ার লিকুইড দেবো, তারপর ফুল লিকুইড দেবো, তারপর সফট ডায়েট, তারপর তার যে নর্মাল ডায়েটে সেই নর্মাল ডায়েটে কিন্তু আমরা আসবো। কোয়েশ্চেন নাম্বার 40, কইলোনিকিয়া কোনটি অভাবজনিত লক্ষণ? এই কোয়েশ্চেনটা আই থিঙ্ক আগে আমরা ডিসকাশনের মধ্যে দেখেছিলাম।
কৈলোনিকিয়া এটা কোন ধরনের অভাবের জন্য আমরা দেখে থাকি? আমরা যদি বাকিগুলো জানি তাহলে এক্ষেত্রে সেটা করতে পারবো। ভিটামিন এর অভাবে কি হয় আমরা জানি, আয়োডিনের অভাবে কি হয় আমরা জানি, ভিটামিন সি এর অভাবে আমরা কি হয় জানি। কিন্তু তাহলে এটা কার সাথে যাচ্ছে? এটা যাচ্ছে হচ্ছে বেসিক্যালি আয়রনের সাথে। তাহলে বেসিক্যালি কৈলোনিকিয়াটা কি জিনিস? এক্ষেত্রে অনেকটা ওই চামচের মতন নোকটা হয়ে যায় এরকম পাতা পাতা, এবং যেখানে নেলস বিকেম থিন সফট অ্যান্ড ক্যানকেভ রিজেম্বলিং আ স্পুন, মতলব চামচের মতো আলটিমেটলি দেখতে হয়ে যায়। এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য একটা আমরা বলতে পারি লক্ষণ হিসাবে এটা দেখা দেয়, কিন্তু এটা অন্যান্য কন্ডিশনের জন্য কিন্তু ডেভেলপ হতে পারে। 41 নাম্বার কোশ্চেন বলছে নবজাত শিশুর রক্তক্ষরণ জনিত অসুখের কারণ কার অভাবে হয়ে থাকে? রক্তক্ষরণ কোশ্চেনটা আমাকে কি বলছে? কোশ্চেনটা আমাকে বলছে যে রক্তক্ষরণ, একটা নবজাত শিশু তার রক্তক্ষরণজনিত অসুখের কারণ কার অভাবে হতে পারে? তাহলে এখানে রক্তক্ষরণ যেহেতু বলেছে, ভিটামিন কে। হেমারেজিক ডিজিজ অফ দ্য নিউবর্ন এইচডিএন নামে এটাকে জানা হয়ে থাকে, যেটা কিনা বেসিক্যালি ভিটামিন কে ডেফিসিয়েন্সি ব্লিডিং বা ভিকেডিবি নামেও পরিচিত। ইটস এ রেয়ার বাট সিরিয়াস কন্ডিশন যেখানে নিউবর্ন এক্সপিরিয়েন্স অ্যাবনর্মাল ব্লিডিং। ইনসাফিসিয়েন্ট ভিটামিন কে এর জন্য এটা হয়ে থাকে, ইনসাফিসিয়েন্ট ভিটামিন কে লেভেলের জন্য। ভিটামিন কে কিসের জন্য দরকারি? ব্লাড ক্লটিং এর জন্য দরকারি, এবং এর অভাব হলে কি হবে? ব্লাড ক্লটিং হবে না। তো ইটস ভেরি অবভিয়াস যে রাইট আনসার আমার কি হয়ে যাবে? ভিটামিন কে। কিন্তু এখানে একটা নতুন টার্ম আমরা জানতে পারলাম যে এই অবস্থাটাকে কি বলা হয়? হ্যামারেজিক ডিজিজ অফ দ্য নিউবর্ন। 43 ভেরি ইজি কোয়েশ্চেন। গ্লুকোসুরিয়া বা আমরা যেটাকে বলে থাকি যে রক্তে শর্করার মাত্রা এখানে কত হয়ে থাকে? তাহলে নর্মালি কোয়েশ্চেন নাম্বার 43 এর ক্ষেত্রে যদি আমরা দেখে থাকি তাহলে গ্লুকোসুরিয়ার ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা কত হয়ে থাকে? ওকে, একটা কোয়েশ্চেন মিস হয়ে গেছে। আচ্ছা, আগে আমরা 43 টা করে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে রাইট আনসার আমার কি হবে? রাইট আনসার আমার হয়ে যাবে 180 মিলিগ্রাম পার ডিএল। ওকে, তাহলে বেসিক্যালি গ্লুকোসুরিয়া বা গ্লাইকোসুরিয়া ইটস আ কন্ডিশন যেখানে গ্লুকোজটা ইউরিনের মাধ্যমে বা ইউরিনে প্রেজেন্ট থাকে। কিডনিস ফিল্টার গ্লুকোজ অ্যান্ড রিঅ্যাবসর্ব ইট ইনটু দ্য ব্লাড স্ট্রিম, তাই করে থাকে ওর কাজ যেটা। বাট ইন গ্লাইকোসুরিয়া সেটাও হয় না, তো সেই কারণে সেটা কিন্তু প্রেজেন্স থাকে। আচ্ছা, আমরা 42 নাম্বার কোয়েশ্চেনটা করে নিই। 6 থেকে 12 বছর শিশুর দৈনিক লোহার চাহিদা, এটা আমরা আমাদের আইডিয়া অনুযায়ী দেখে নেব, এবং সেক্ষেত্রে যদি হয় ওটা আনুমানিক আমার যতদূর মনে হয় 11 থেকে ওই 15-16 মধ্যে হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 44, স্বাস্থ্য বিষয়ে ভারতের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বিশ্বে কততম? দিস ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন। এইচডিআই, এইচডিআই এখানে যে কটা রয়েছে এটা 2016 সালের কোয়েশ্চেন। তুমি ধরে নাও এটা 2015-র একটা ডেটা হিসাবে দেওয়া হয়েছে, কিন্তু এইচডিআই সেভাবে হয় না। এইচডিআইটা বলার জন্য আমি এখানে একদম ইউএনডিপির যে অরিজিনাল পেজ রয়েছে, অফিসিয়াল পেজ, সেই পেজের ছবি এখানে দিয়েছি, যেখানে দেখো পার্পল কালার দিয়ে হাইলাইট করা হয়েছে। নিউ দিল্লি 6 মে 2025, মানে ভেরি রিসেন্ট ডেটা, 1 মাসের মতন। বলছে ইন্ডিয়া কন্টিনিউজ ইটস স্টেডি রাইজ অন দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, র্যাঙ্কিং 130 আউট অফ 193 কান্ট্রিজ। 193টা দেশের মধ্যে 130তম দেশে ও রয়েছে, 130তম পজিশনে ও রয়েছে। কত সালে? 2025 সালে। এবং এটা কে রিলিজ করে থাকে? এটা আমাদের ইউএনডিপি বা ইউনাইটেড নেশনস যে রয়েছে সে কিন্তু রিলিজ করে থাকে 2025-এ। এই যে বিষয়টা রয়েছে তার ট্যাগলাইন কি? আ ম্যাটার অফ চয়েস, পিপল অ্যান্ড পসিবিলিটিস ইন দ্য এজ অফ এআই। দিস ইজ আ ভেরি গুড কজ, বা আমরা বলতে পারি গুড থিম। আ ম্যাটার অফ চয়েস, পিপল অ্যান্ড পসিবিলিটিস ইন দ্য এজ অফ এআই, এটা কিন্তু 2025-এর আমরা বলতে পারি থিম। এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 45। কোয়েশ্চেন নাম্বার 45 এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে খাদ্যে পুষ্টির পরিপন্থী বিষয়ক বস্তু কি? মানে পরিপন্থী মতলব অ্যান্টি নিউট্রিশনাল। অ্যান্টি নিউট্রিশনাল এর ক্ষেত্রে যদি আমরা দেখে থাকি তাহলে অ্যান্টি নিউট্রিশনাল মানে নিউট্রিশন বাধা দিচ্ছে, এবং এক্ষেত্রে রাইট আনসার আমার কি হয়ে যাবে? আমরা যদি দেখে থাকি তাহলে এক্ষেত্রে আমার কোশ্চেন নাম্বার 45 এর রাইট আনসার কি হয়ে যাবে? কোশ্চেন নাম্বার 45 এর রাইট আনসার আমার হয়ে যাবে হচ্ছে অপশন এ, তার মানে ফাইটেড। এবং এর উপরেও একটা ক্লাস নেওয়া আছে, ক্লাস নাম্বার 10, তার মানে বহু আগে, এবং সেটা অবশ্যই তোমরা দেখে নেবে। ফাইটেড বেসিক্যালি ফাইটিক অ্যাসিড,
যেটা প্ল্যান্ট বেসড ফুড, গ্রেন, লেগিউমস এদের মধ্যে পাওয়া যায়, অ্যান্টি নিউট্রিয়েন্ট হিসাবে কাজ করে। নিউট্রিয়েন্টের কাজ ভালো ভালো কাজ, তাহলে অ্যান্টি মতলব ও একদম ওর কাজে বাধা দিচ্ছে, এবং ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক এদের অ্যাবজর্পশনে বাধা দিয়ে থাকে। ট্রিপ্টোফ্যান এটা একটা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, আমরা জানি নিউরোট্রান্সমিটারকে রেগুলেট করতে সাহায্য করে। টার্কি, নাটস, প্রোডাক্ট, ডেয়ারি ইত্যাদির মধ্যে পাওয়া যায়। আচ্ছা, এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 46, বলছে পুষ্টিজনিত অসুস্থতা কোনটি? পুষ্টিজনিত অসুস্থতা কোনটি? নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডিজিজ। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডিজিজ কোয়েশ্চেন নাম্বার 46। ডেফিসিয়েন্সি হচ্ছে কোলাইটিসে হয় না, ডায়রিয়ায় হয় না, ইউরেমিয়াতেও হয় না, হয় হচ্ছে অ্যানিমিয়াতে। ঠিক আছে, তাহলে কোলাইটিস কি? ইনফ্ল্যামেশন অফ দ্য কোলন, ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেন হলো, ব্লটিং মানে বমি ফিলিংটা যে হচ্ছে, আলসারেটিভ কোলাইটিস, ক্রন ডিজিজ, ইনফেকশন, এগুলোর সাথে লিঙ্ক। ইউরেমিয়াটা হচ্ছে আমাদের ওয়েস্ট প্রোডাক্ট যেটা হয়, বিল্ড আপ হয় ব্লাডে, এবং সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে, এবং এটা কিডনি রিলেটেড ডিজিজের মধ্যেও পড়ে। ডায়রিয়া ইন ইউরেমিয়া আমরা দেখে থাকি অনেক সময় কিডনি ডিসফাংশনের জন্য এটা ডেভেলপ হয়ে থাকে। আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে কন্ডিশনটা কেমন হয়? কন্ডিশনটা এরকম পাউচ ফর্মেশন হয়ে যায়, এমনি বেচারা কোলন হচ্ছে পাউচের মতন, কোলাইটিস হলে আরো ওটা পাউচ ফর্মেশন হয়ে যায়, এবং ইউরেমিয়া হলে কিডনির অবস্থা এরকম হয়ে যায় একদম, মানে এমনি বিন শেপ দেখতে, ওটা আরো ফুলে ফেপে ওঠে। আর যদি আমরা দেখে থাকি বাকি কন্ডিশনের ক্ষেত্রে, তাহলে যেটা আমাদের ডায়রিয়ার ক্ষেত্রে যে কন্ডিশনটা হয়, সেটা ওয়াটার রিঅ্যাবজর্পশনটা কিন্তু আর হয় না। এবার হচ্ছে 47, এটাও একটা এই টাইপের কোয়েশ্চেন রিপিট হয়েছে আগে যখন আমরা করাচ্ছিলাম, যারা দেখেছো তারা বলতে পারবে, যে ওআরএস এ যে লবণ উপস্থিত থাকে তা হলো, মানে এটাও সত্যি একটা কোয়েশ্চেন এখানে দিয়েছিল, কোয়েশ্চেন নাম্বার 47, যে কি হবে? অবভিয়াসলি সবকটি হবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 47 এর যে রাইট আনসার সেটা হচ্ছে ডি। 48, দেহের কোন গ্রন্থি থেকে খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় উৎসেচক নিঃসৃত হয় না? নট। এই রিলেটেডও আই থিঙ্ক একটা ভিডিও রয়েছে ডাইজেস্টিভ সিস্টেমের উপর বহু আগে, তাহলে কোথা থেকে নিঃসৃত হয় না? কোয়েশ্চেন নাম্বার 48, 48 এর রাইট আনসার আমার হয়ে যাবে যকৃৎ। এর উপরে ক্লাস 2, তার মানে একদম সেকেন্ড ক্লাস, এই এসএলএসটি নিউট্রিশনের সেকেন্ড ক্লাসে এর উপর ছিল, এই ভিডিওটা দেখে নেবে। আচ্ছা, 49 বলছে ঘুমন্ত অবস্থায় বিএমআর সাধারণত কত শতাংশ কমে যায়? মানে তোমরা জাস্ট দেখো যে কতটা ইজি কোশ্চেন ছিল। যারা রেগুলার এখন পড়ছো, আরো রিভিশন করবে, তোমাদের আগামী পরীক্ষা আরো ভালো হবে। কারণ কোশ্চেন কমপ্লিটলি ডিপেন্ড করছে আমার কনসেপ্টের উপর। আমি যদি এটা নাই জানি যে বিএমআর কি, সে বিএমআর থেকে যে কোশ্চেনই দিক আমি পারবো না। তাহলে বিএমআর সাধারণত কত শতাংশ কমে যায়? আমরা যদি দেখে থাকি কোশ্চেন নাম্বার 49-এ, তাহলে সেটা প্রায় 5%। এবং বিএমআর কি? বেসাল মেটাবলিক রেট, যেটা কিনা আমাদের পোস্ট অ্যাবজর্পটিভ স্টেটে, মানে যখন ডাইজেস্টিভ সিস্টেম ইনঅ্যাক্টিভ থাকে, 12 ঘন্টার একটা ফাস্টিং পিরিয়ড দরকার হয়, তখন এটাকে মেজার করা হয়ে থাকে। আচ্ছা, এইটা আমি হিসাবটা করে দিয়েছি। 100 গ্রাম ডিমের প্রোটিনের পরিমাণ যদি 15.5 গ্রাম হয়, তাহলে 60 গ্রামে কত হবে? এবার এটা আজকে ডিমেরটা জিজ্ঞেস করেছে, চাল ডাল যে কোনো কিছুর হতে পারে, সেক্ষেত্রে হিসাবটা কিন্তু এইভাবে করা হবে। কোয়েশ্চেন নাম্বার 51 এর ক্ষেত্রে যদি আমরা দেখে থাকি যে নিম্নলিখিত মধ্যে কোনটি রক্তে বেড়ে গেলে ডায়াবেটিক কোমা হতে পারে, তাহলে কোয়েশ্চেন নাম্বার 51 এর রাইট আনসার কি হবে? কিটোন বডি। ডায়াবেটিস রিলেটেড কোমা বেসিক্যালি কি বলছে? লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন দ্যাট ক্যান রেজাল্ট ফ্রম আ ভেরি হাই ব্লাড সুগার, হাইপারগ্লাইসেমিয়া, অথবা আবার ভেরি লো ব্লাড সুগার, হাইপোগ্লাইসেমিয়া। A coma is a prolonged deep state of unconscious. People in comas are unresponsive but still alive. তার মানে তাদের কনসিয়াসনেস থাকে না, বাট তারা কিন্তু বেঁচে থাকে। 52 নাম্বার কোয়েশ্চেন, স্বাস্থ্য রক্ষার নির্দিষ্ট কারণের জন্য যে খাদ্য গ্রহণ করা হয় যাতে এক বা তার অধিক পরিপোষক বা অপরিপোষক উপাদান উপস্থিত, তা হলো ফুডস ইটেন ফর স্পেসিফাইড হেলথ পারপাস ফর দেয়ার রিচ কন্টেন্ট অফ ওয়ান অর মোর নিউট্রিয়েন্টস অর নন নিউট্রিয়েন্ট সাবস্টেন্স অ্যান্ড which হ্যাভ হেলথ বেনিফিটস আর। কি হবে রাইট আনসার? কোয়েশ্চেন নাম্বার 52 এর রাইট আনসার যদি আমরা দেখি, তাহলে এটা হয়ে যাবে ফাংশনাল ফুড। ফাংশনাল ফুডটা কি? এর মধ্যে বলা চলে সমস্ত ভালো জিনিস এর মধ্যে উপস্থিত থাকে, এবং সেটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থেকে শুরু করে এভরিথিং, যত ধরনের ভালো জিনিস নিউট্রিয়েন্টের বেসিসে বা অপরিপোষকের বেসিসে, তা এর মধ্যে থাকে। কমপ্লিট ফুড কি? আমরা বলতে পারি এসেনশিয়াল নিউট্রিয়েন্টস গুলো থাকবে, যেরকম দুধ,
বা এর দুধের মধ্যে যদি আমরা বলি যে হ্যাঁ আছে ঠিকঠাক, তাই না? ফুড সাপ্লিমেন্ট কোনো কিছুর অভাব রয়েছে সেটাকে আমি বাড়তিভাবে দিচ্ছি আলাদাভাবে, সেটা ট্যাবলেট ফর্মে হতে পারে বা কোনো মিক্সচার হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 53, কোনটিতে গ্লুটেন পাওয়া যায়? এই কিছুক্ষণ আগে আমরা সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে গ্লুটেন ফ্রি ডায়েট আই থিঙ্ক পড়ছিলাম, তো এক্ষেত্রে রাইট আনসার আমার কি হয়ে যাবে? গম। গ্লুটেন কি? গ্লুটেন একটা প্রোটিন যা কিনা উইট, বার্লি, রাই এদের মধ্যে উপস্থিত থাকে এবং এর এর এটা এটা ডাচ ফরমেশনে বা যে ডোটা হয় আহ, সেই ফরমেশনে সাহায্য করে। এর মধ্যে ইলাস্টিসিটি ক্যাপাসিটি রয়েছে এবং যে কোনো যে বেকারি টাইপের আইটেম হয় তার মধ্যে এর প্রেজেন্সের জন্য আইটেমটা কিন্তু একটা প্রপার শেপে আসতে পারে। কোয়েশ্চেন নাম্বার 54 বলছে খাদ্যে জীবাণুর বৃদ্ধি এড়ানোর জন্য খাদ্যকে কখনোই কত তাপমাত্রায় রাখা উচিত না? কত তাপমাত্রায় রাখবো না এটার জন্য মানে কত তাপমাত্রা হওয়া উচিত যেখানে আমি রাখবো না? কোশ্চেন নাম্বার 54 এর রাইট আনসার যদি আমি দেখি তাহলে অপটিমাম টেম্পারেচার এক্ষেত্রে আমার হয়ে যাবে 5 থেকে 63 ডিগ্রি, কারণ এই টেম্পারেচারের উপর বেস করে মাইক্রো অর্গানিজমকে অনেকভাবে ক্লাসিফাই করা হয়। সাইক্রোফিলস সেটা কত? বিলো 15 ডিগ্রি সেলসিয়াস। কোল্ড এনভায়রনমেন্টেও এরা গ্রো করে। সাইকোট্রপস এরা 0 ডিগ্রি সেলসিয়াসেও সার্ভাইভ করে। আবার 15 থেকে 30-এর মধ্যেও কিন্তু এরা থাকতে পছন্দ করে, স্পয়েলেজের জন্য রেসপন্সিবল। মেসোফিল এরা 20 থেকে 45-এর মধ্যে সব থেকে বেস্ট গ্রো করে এবং হিউম্যান প্যাথোজেন এরা। থার্মোফিলস 45 থেকে 122 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এরা থাকতে পারে এবং যে কোনো হট ওয়েদারে, সামার ওয়েদারে কিন্তু এদের ডেভেলপমেন্টটা দুর্দান্ত হয়। হাইপার থার্মোফিলস এরা 60 ডিগ্রি তার বেশি সার্ভাইভ করে এবং সেটা কখনো কখনো 122 ডিগ্রি পর্যন্ত কিন্তু হতে পারে। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন নাম্বার 55, পিসিএম সাধারণত কোন বয়সের শিশুদের মধ্যে দেখা যায়? তাহলে কোয়েশ্চেন নাম্বার 55 এর ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে এখানে রাইট আনসার একটাই, সেটা হচ্ছে আমাদের 1 থেকে 5 বছর। এবং এই যে পিসিএম কিছুই না, অনেকে কনফিউজ হয়ে যেতে পারে, এনার্জিটাকে সরিয়ে এখানে ক্যালোরি লিখে দিয়েছে, ব্যাস হয়ে গেছে পিসিএম। তাহলে পিসিএম এর ক্ষেত্রে দুটো কন্ডিশন দেখতে পাওয়া যায়, একটা কোয়াশিওকর, একটা ম্যারাসমাস। কোয়াশিওকরের ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি অ্যানিমিক কন্ডিশন, ফ্যাটি লিভার, ডার্মাটোসিস, ইডিমা, তাই না? এগুলো দেখতে পাওয়া যায়। আর ম্যারাসমাসের ক্ষেত্রে সাঙ্কেন আইজ, বনি ফেস, এই পাঁজরগুলো বেরিয়ে আসে এবং গ্রোথ তো দুজনের ক্ষেত্রে একদমই হয় না। সো দিস ইজ দ্য কন্ডিশন। কোয়াশিওকরের ক্ষেত্রে মার্জিনাল এনার্জি থাকে, মানে বটম লাইন এনার্জি, এবং ইনসাফিসিয়েন্ট প্রোটিন ইনটেক হয়। আর ম্যারাসমাসের ক্ষেত্রে ইনসাফিসিয়েন্ট প্রোটিন এবং এনার্জি দুটোরই কিন্তু ইনটেক হয়ে থাকে। সো ফাইনালি উই কমপ্লিটেড 2016 ফার্স্ট এসএলএসটি এক্সামিনেশন নিউট্রিশন কোশ্চেন পেপার। আই থিঙ্ক এই ভিডিওটা অনেকের উপকার হবে। আমি ভেবেছিলাম কিছুটা ডিউরেশন দিয়ে ভিডিওগুলোকে রিলিজ করি, বাট অনেক স্টুডেন্টরা আমাকে বলেছে, তো তাদের জন্য আমি তাড়াতাড়ি ভিডিওটাকে রিলিজ করলাম। তোমরা পড়ো, মন দিয়ে পড়ো, এবং খুব শীঘ্রই আমি মাদ্রাসা সার্ভিস কমিশনেরও যে কোয়েশ্চেন পেপারটা রয়েছে সেটাও সলভ করব। আবারও বলছি, কথাটা খুবই কমন হয়ে গেছে যে কোয়েশ্চেনের উপর ধ্যান দিও না, কনসেন্ট্রেট করো কনসেপ্টের ওপর। তুমি কি বুঝতে পারছো, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। আরেকজন কি বুঝছে সেটা কিন্তু দরকারি না, তুমি কি বুঝতে পারছো সেটার উপর কনসেন্ট্রেট করো। তুমি কোয়াশিওকর বলতে কি বোঝো, তুমি ম্যারাসমাস বলতে কি বোঝো, অবভিয়াসলি সাইন্টিফিক হবে তোমার বোঝা, বাট হোয়াট ইউ থিঙ্ক সেটাই কিন্তু ইম্পর্টেন্ট, সেইভাবেই এগিয়ে যাও। ওকে, আই এম অলওয়েজ উইথ ইউ গাইস, এবং কোনো রকম ডাউট হলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো এবং অনেকে হোয়াটসঅ্যাপেও জিজ্ঞেস করতে পারো। এবং কেউ যদি আরো সিস্টেমেটিক লার্নিং করতে চাও তাহলে পেড ব্যাচে এনরোল করতে পারো, এখানে ডিটেলস পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ করলে। অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। আশা করি সবাই সাবস্ক্রাইব করছো, বাট স্টিল যারা করছো না, ভিডিওকে লাইকও করছো না, তারা এই দুটো কাজ অবশ্যই করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ স্টাডিং।